ফোনের ক্রিং ক্রিং শব্দে আহসানের ঘুম ভাঙল। তড়িঘড়ি করেই ফোনটা সে কানে তুলল। কয়েকবার হ্যালো বললেও অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। আহসান প্রচণ্ড বিরক্ত বোধ করল। এই সাত সকালে এভাবে ফোন দেওয়ার মানে কি? ফোন দিয়ে আবার কথা বলছে না, কি আজব বিষয়। অতঃপর ক্ষুব্ধ হয়ে কলটা সে নিজেই কেটে দিল। প্রায় ওই ব্যবসার প্রয়োজনে অপরিচিত নম্বর হতে মাল খরিদ্দারদের কল আসে। সে কারণেই অপরিচিত নম্বরের কলও তাকে ধরতে হয়। তবে বিগত কিছুদিন যাবৎ এই কল দিয়ে লুকোচুরি খেলার ঘটনায় সে প্রচণ্ড অসন্তুষ্ট। এটা রীতিমতো এক ধরনের প্রতারণা। সময়ে অসময়ে কল দিয়ে সময়ের বিঘ্ন ঘটানোর মানে কি? অপ্রয়োজনে এসব কর্মসাধন কি বাঞ্ছনীয়? আজ শুক্রবার, স্কুল কলেজ সব বন্ধ। রুমি তরি সকাল থেকেই কি নিয়ে যেন মহাব্যস্ত। দুইজনকে নাস্তার টেবিলেও গজুর গজুর ফুসুর ফুসুর করতে দেখা গেছে। আহসান সেসব নিয়ে অবশ্য মাথা ঘামায় না। একসঙ্গে আছে, মিলেমিশে থাকাটাই সবচেয়ে বড় কথা। আহসান বিছানায় তোশকের নিচ থেকে টাকার বান্ডিল বের করে হিসাব কষতে বসল। সচরাচর যেদিনকার হিসাব সেদিনই সে কষে ফেলে। তবে কাল বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বিধায় ক্লান্ত শরীরে এত ধকল পোষায়নি। সহসাই তরি ঘরে এলো। আহসানকে এত টাকা গুনতে দেখে সে বিস্মিত হয়ে বলল, আচ্ছা, আপনি কি অনেক বড় লোক? আহসান মাথা উঁচু করে এক পলক তাকিয়ে রইল তরির দিকে। চোখে মুখে তার বেশ উৎকণ্ঠা। আহসান তরির প্রশ্নের উত্তর দিল না, নিজেই আরেক দফা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, হঠাৎ এটা কেন মনে হলো? তরি আমতা আমতা করে বলল, আপনার কাছে অনেক টাকা আছে, তাই মনে হলো। আহসান তাচ্ছিল্যর হাসি হাসল। টাকাগুলো ফেলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে তরির দিকে এগিয়ে এলো। ঠান্ডা গলায় বলল, যদি টাকার অঙ্কে মাপো তাহলে বলবো তুমি ভুল। আমি বড়লোক নই। তবে যদি সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্যকে পরিমাপ করো তাহলে আমি অনেক বড় লোক। একটা সুন্দর পরিবার আছে আমার, শান্তিপূর্ণ একটা জীবন আছে, কাঁধে ঋণের বোঝা নেই, সুস্থ আছি, ভালো আছে। আমি কি বড়লোক নই তোরই? আর সবশেষে একটা সরল মনা বউ আছে যে কিছুই বোঝে না। তরি ঠোঁট টিপে হেসে ফেলল। পরক্ষণে মনটা যেন পুলকিত হয়ে উঠল। আহসান বউ বলে সম্বোধন করল তাকে। বউ তো সে, আহসানের বউ। বিছানার ওপরে চকচকে 100 টাকার নোট দেখে তরি চোখ ফিরিয়ে বারবার সেটাকে দেখল। আগে বাবা কাজ থেকে ফিরলেই চকচকে নোটগুলো তরি আর গুনগুনকে দিতেন। তারা সেটা মাটির ব্যাংকে জমাতো। এভাবে জমাতে জমাতে অনেকগুলো টাকা হয়েছিল। ওগুলো দিয়ে তরি আর গুনগুন হাঁসের ছানা কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা ছানাও শেষমেশ বাঁচেনি। সেই দেখে তরি আর গুনগুন বাড়িতে যা হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল। কেঁদে কুটে কি এক একটা অবস্থা। তরির আজও মনে পড়লে দুঃখ পায়। কি ফুটফুটে সুন্দর ছিল ছানাগুলো। তরিকে ইনিয়ে বিনিয়ে কচকচে নোটের দিকে তাকিয়ে থাকতে দেখে আহসান তরির হাতে সেটাকে গুজে দিল। তরির মুখে নিমিষেই খুশির ঝলক দেখা গেল। আঁচলে টাকাটা গিট দিয়ে বেঁধে সে বলল, জানেন, বাবা যখন আগে কাজ শেষে বাড়ি ফিরতো, আমাদের দু বোনের কাজ ছিল বাবার থেকে কচকচে নোট জোগাড় করা, আর সেগুলোকে আমরা মাটির ব্যাংকে জমাতাম। ব্যাংক ভাঙার পর অনেকগুলো টাকা পেয়েছিলাম। আহসান কৌতূহলী হয়ে বলল, তা কি গতি হলো টাকাগুলোর? তরি প্রতি উত্তরে বলল, অনেকগুলো হাঁসের ছানা কিনেছিলাম, কিন্তু একটাও টেকেনি। আমরা সেদিন যা কেঁদেছিলাম না, সবাই সেটা নিয়ে খুব হেসেছিল। আমি হাঁসের ছানাগুলোর মা ছিলাম, আর গুনগুন ছিল খালামণি। কাঁদবো না বলুন? আহসান ঠোঁট কামড়ে বলল, আচ্ছা, আমি কবে হাঁসের ছানা জন্ম দিলাম তোরে? তুমি মা হলে আমি তো বাবা। আমার সন্তানদের তুমি কোথায় লুকিয়ে রেখেছো তোরে? কোথায় আমার সে অর্ধমানব অর্ধ হাঁস সন্তানগুলো? সত্যি করে বলো তো তোরে। আহসানের কৌতুক শুনে তরি হেসে ফেলল। লাজুক স্বরে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাবই হয়নি, বিয়ের আগের কথা। আহসান জিব্বা কামড় দিয়ে বলল, কি বলছো? বিয়ের আগে এতগুলো সন্তানের জননী ছেলে? আমার সঙ্গে কি তবে ধোকা হলো? ছি ছি, কি অনাচার কাণ্ড! আমি এভাবে ঠকালে তোরে? তরি লজ্জায় আঁচলে মুখ গুজে দৌড়ে পালালো। কথা নেই আর লোকটার সঙ্গে তার, খালি লজ্জায় ফেলে তাকে। সেদিন রাতে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। আহসান রাতে সত্যি সত্যি একটা মাটির ব্যাংক নিয়ে হাজির হলো। এরপর থেকে রোজ তরি আহসান বাড়ি ফিরলেই
কচকচে টাকার নোটের জন্য তাকে ঘিরে ধরে। এবারের টাকাগুলো দিয়ে একটা সিক্রেট কাজ করবে সে, খুব খুব সিক্রেট জিনিস, কাউকেই বলা যাবে না। রোজকার মতো ব্যস্ততার সময়ে ফোনটা পূর্বের ন্যায় বেজে উঠল। আহসান দ্রুত রিসিভ করে তা কানে তুলল, উচ্চস্বরে বললেও ওপাশ থেকে কোনো জবাব এলো না। বিক্ষিপ্ত কণ্ঠে অতঃপর সে বলল, রোজ রোজ কি আপনি ফাজলামো করছেন আমার সঙ্গে? যদি কথা বলার মতো ভাষা না থাকে তাহলে দয়া করে কাউকে ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না। সবে আপনার মতো অকাজ নিয়ে বসে থাকে না। এতদিন পর অপর প্রান্তের ব্যক্তিটির নীরবতা ভাঙল। অতি সুধাময়ী নেশালো নারী কণ্ঠটি বলল, আপনি যা চাচ্ছেন তা অসম্ভব। রোজ বেলা করে একবার আপনার কণ্ঠস্বর শুনতে না পেলে শূন্য মনে হয় সবটা। কি জাদু করেছেন আমায় বলুন তো? এতটা সুদর্শন কেউ কি করে হতে পারে? আহসান করকরে গলায় বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি রং নাম্বার কল করেছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। ওপাশ থেকে জবাব এলো, উহুঁ, আপনাকে চিনতে ভুল আমি করতেই পারি না। যাকে নিয়ে সারাটা দিন ভাবি তাকে চিনব না? এতটা বেখেয়ালি আমি নই। আহসান বিস্মিত হয়ে বলল। আমি কি আপনাকে চিনি? ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। মিনিটখানেক নিস্তব্ধতা পালনের পর বলল, না, চেনেন না, কিন্তু আমি বেশ ভালো করেই চিনি এবং জানি আপনাকে। চিনি বলেই আপনাকে এতটা অনুভব করতে পারি। বলুন না, কি এমন কমতি আছে আমার ভেতরে? এতটা দূরে কেন ঠেলে দিচ্ছেন? আপনাকে ভালোবাসাটা বুঝি আমার অপরাধ? আহসান আর কিছু শুনল না, দ্রুত কলটা কেটে গেল। কোথাকার কোন পাগল, যা তা অবস্থা। সে দুপুরে বাড়ি ফেরার পথে নিত্যদিনের মতো তরিকে নিয়েই বাড়ি ফিরল সে। তরি কলেজের পোশাক বদলে শাড়ি পরে গুনগুন করে গান গাইতে গাইতে আহসানের ঘরে এলো। বিছানার ওপরে ক্রিং ক্রিং করে আহসানের ফোনটা বেজেই চলেছে। এদিকে আহসান ঘরে নেই। তরি জরুরি ফোন ভেবে কলটা রিসিভ করে কানে তুলতেই একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেল। খুব অভিমানের সুরে বলছে, আমার কলটা তখন কেন কেটে দিলেন হাসান? কতটা কষ্ট পেয়েছি জানেন? জানি অনেক ব্যস্ত মানুষ আপনি, তাই বলে এতটা অবহেলা? কতটা ভালোবাসি তা জানেন না? তরি স্তব্ধ হয়ে বসে পড়ল। এসব কি শুনছে সে? ফোনটা নিমিষেই হাত থেকে পড়ে গেল। কি করে এটা করলো তার সঙ্গে আহসান? এই মেয়েটা কি আহসানের বউ? লুকিয়ে লুকিয়ে বিয়ে করেনি তো আহসান? তরিদের দুবাড়ি পরে ময়না খালাম্মাদের বাড়ি। অনেক সুখের সংসার থাকা সত্ত্বেও ময়না খালাম্মার স্বামী শহরের আরেকটা মেয়েকে বিয়ে করেছে। এখন ময়না খালাম্মা তার বাবার বাড়ি থাকে, তার স্বামী কখনো খোঁজও নেয় না। আহসানও কি শহরের কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করেছে? ক্রোধে উন্মাদনায় তরির চোখে জল এলো। আহসান হাত মুখ ধুয়ে সবেমাত্র ঘরে ঢুকতেই তরিকে দেখে মিষ্টি হেসে বলল, দুপুরে খাওয়া হয়েছে তুলতুল? তরি কোনো জবাব দিল না, কাট কাট কণ্ঠে বলল। মেয়েটাকে আহসান ফিচু ফিরে বলল। কোন মেয়ে? তরি কাঁদো কাঁদো হয়ে বলল, ওই যে যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, শহরে থাকা সুন্দরী মেয়ে। কবে বিয়ে করেছেন তাকে? সে কি অনেক সুন্দরী? আহসান নিজের হাতে সবুজ গামছাটা ছুঁড়ে ফেলে কৌতুকের ছলে বলল, আমার একটাই বউ, তার নাম তুলতুলি বেগম। তরি নরম নমনীয়তার খলস্বরে বাইরে এলো। রণমূর্তির ন্যায় ছুটে গিয়ে বলল, একদম মিথ্যে বলবেন না। একটা মেয়েকে বিয়ে করেছেন আপনি। রোজ আপনার খবর নিত সে, ফোন করতো। আমি জানি না ভেবেছেন? আপনি একটা বাজে লোক, খুব বাজে, আপনি খুব খারাপ। আহসান মুহূর্তেই সবকিছু অনুধাবন করতে পেরে তরিকে সবকিছু খুলে বলতে চাইল, তবে ধরনী আজ তার সমর্থনে ছিল না। উচ্চস্বরে ফোনটা বেজে উঠতেই আহসান তা ধরল। অর্ক ফোন করেছে। আহসান হ্যালো বলতেই অর্ক বলল, বন্ধু, সৌম্যর বাবা ইমতিয়াজ আঙ্কেলের ব্রেন স্ট্রোকের মৃত্যুবরণ করেছে। তুই জলদি আয়, সৌম্যকে সামলে উঠতে পারছে না। আহসান দিশাহারা হয়ে তস্ত্র পায়ে দৌড়ে বাইক নিয়ে বের হয়ে গেল। সৌম্যর বাবাকে এলাকার সবাই চেনে, ভদ্রলোক প্রকৃতির মানুষ তিনি। এত ভালো মানুষটা কি করে যে তাড়াহুড়োই তরিকে সবটা খুলে বলতে বেমালুম ফুলে গেছে সে। বিপদের সময় তার মাথা ঠিকঠাক থাকে না। তরি বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখ ডুবিয়ে কাঁদল। ময়না খালাম্মার স্বামী যখন আরেকটি বিয়ে করেছিল, পুরো এলাকাতে জানাজানি হওয়ার পর মুরব্বীরা ময়না খালাম্মার স্বামীকে কিছু বলেনি, উল্টো ময়না খালাম্মাকে জেরা করে করে বলেছিল, তুমি কেমন ধারার মাইয়া যে স্বামীরে বাইন্ধা রাখতে পারো নাই?
জামাইরে আঁচলে বাইন্ধা রাখতে হয়। বেড়া মানুষ সুযোগ পাইলে এই দিক ওই দিকে মুখ দিবই, তুমি একটু খেয়াল রাখবা না? তরি ভয়ে লজ্জায় আরও বেশি বেশি কাঁদল। আহসানকে সে তো বেঁধে রেখেছিল তরির আঁচলের সঙ্গে গিট্টু দিয়ে। আহসান কেন করলো এমনটা তার সঙ্গে? তাকে ছেড়ে আরেকটা মেয়েকে বেছে নিল। আহসানের সঙ্গে যখন তার বিয়ের কথা হলো তখন তরির তাতে মোটেও মত ছিল না, কিন্তু বিয়ের পর আহসানের ভেতরের অভ্যন্তরীণ সত্তা তরিকে তোলপাড় করে দিয়েছিল। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে আহসানকে, খুব করে ভালোবেসেছে। আহসান সেই ভালোবাসার মূল্য দিক না দিক তাতে তরির কিছু যায় আসে না। আহসানকে সারা জীবনের জন্য মন দিয়ে বসেছে সে। তার পক্ষে আহসানের মতো দু নৌকায় পা দিয়ে চলা অসম্ভব। অন্তদহনের কন্দনে তরি খেই হারিয়ে ফেলল, হাউমাউ করে কেঁদে ফেলল। রুমি শব্দ পেয়ে তরির কাছে ছুটে এসে বসল। তরির দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে ভাবি? তরি সবকিছু ধামাচাপা দিয়ে বলল। তেমন কিছু না, হঠাৎ বাবার কথা মনে পড়লো। রুমি গিয়ে শোবার কাছে সবটা খুলে বলল। শোভা মাজদাককে ফোন করে তরির বিষয়ে বলতেই মাজদাক বাড়িতে এসে তরিকে তৈরি হতে বললেন। তরি না যেতে চাইলেও আহসানের প্রতি তীব্র অভিমানে মাজদাকের সঙ্গে চলে গেল। মাজদাক তরিকে বাড়ি পৌঁছে দিয়ে সৌম্যর বাবার জানাজায় গেল। এদিকে তরির আকস্মিক আগমনে মনোয়ারা আর গুনগুন উভয়ই স্তম্ভিত। গুনগুন ইতোমধ্যেই খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। অনেকদিন পর তার আপা এসেছে। মনোয়ারা যদিও তরির এমন সহসাই আগমনকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখলেন, তরিকে কৌতূহলের বশে জিজ্ঞেস করতেই তরি বলল, বিয়ের পর বেড়াতে এলেও দোষ মা। মনোয়ারা আর কথা বাড়ালেন না, তরিকে তার হালতে ছেড়ে দিলেন। বিয়ের পর স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক কিছুই ঘটে। মাঝে মধ্যে ঝগড়া, অভিমান সম্পর্কের গুরুত্ব অনুভব করায়, একে অপরকে নিয়ে ভাবতে শেখায়, ভালোবাসা ও সম্পর্কের মর্ম বোঝায়। গুনগুন তরির পিছুই ছাড়ছে না। তরি যখন যেদিকে যাচ্ছে গুনগুন সেদিকেই যাচ্ছে। তরির আঁচল টেনে গুনগুন বলল, বুবু, তুমি কি একেবারের জন্য চলে এসেছো? ওই পচা লোকটা আর নিয়ে যাবে না তো তোমাকে? লোকটা এত পচা কেন বুবু? তার কি বুবু নেই? শুধু আমার বুবুকে নিয়ে টানাটানি করে কেন? তরি গুনগুনের প্রশ্নের উত্তর দিল না। আহসান লোকটা আসলেই পচা, না হয় তরিকে ফেলে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারত। আহসানের বাড়ি ফিরতে বেশ রাত হলো। আনুমানিক 12টার বেশি বাজতে চলেছে তা নিশ্চিত। জানাজা শেষ হয়েছে এশার পরে। জানাজা দিয়ে লাশকে অনেক আগেই দাফন করা হতো, কিন্তু সৌম্যদের শহরের আত্মীয়দের অপেক্ষায় জানাজা পড়তে বিঘ্ন ঘটেছে। সৌম্যরা দুই ভাই, সৌম্য বড় আর ছোট জনের নাম শৌফিক। সৌম্যর মা 2 বছর আগে ইন্তেকাল করেছে। এতদিন বাবাই ছিল দু ভাইয়ের বটগাছ, বেঁচে থাকার একমাত্র খুঁটি। বাবার আকস্মিক মৃত্যুতে দুইজনই দিক বেদিক ভুলে দিশারা হয়ে গেছে। দুজনকে সামলাতে দিয়ে তাকে সহ অর্ক আর রঙ্গনকে বেগ পেতে হয়ে গিয়েছে। তবে এই দুঃখ কি ঘোচাবার মতো? পিতা ও মাতা সন্তানের জন্য সম্পদ সমতুল্য, সেই বিয়োগ কি মেনে নেওয়ার মতো? আহসান আজ প্রকৃত পক্ষে ভাষা হারিয়ে ফেলেছে। সৌম্যর অবস্থা মুখে প্রকাশ করবার মতো নয়। কি বলে সান্ত্বনা দেবে সে বুঝে আসেনি। আহসান ক্লান্ত আজ, শারীরিক ও মানসিক উভয়ভাবেই সে বিপর্যয়গ্রস্ত। ঘরে ঢুকতেই তরিকে খুঁজে পেল না সে। তরিকে তখন কিছু বুঝিয়ে বলার মতো অবস্থায় ছিল না সে। তরিকে সবটা বুঝিয়ে বকা দরকার। সম্পর্কে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং বড্ড খারাপ জিনিস, সম্পর্ককে এক নিমিষেই ধ্বংস করে দেয়। আহসান রুমিকে ডাক দিয়ে তরির কথা জিজ্ঞেস করতেই রুমি বলল, ভাইয়া, ভাবি তো বাবার বাড়ি গেছে। ভাবির আজ মন ভালো নেই। হঠাৎ করে বাবার কথা মনে পড়ায় খুব করে কেঁদেছে। পরে বাবা গিয়ে ভাবিকে দিয়ে এসেছে। মা বলল ভাবিকে কটা দিন ওখানে থেকে আসতে, মনটা তাহলে হালকা হবে কিছুটা। আহসান আর কিছু বলল না। রুমি খাবারের প্লেট নিয়ে এসে আহসানের ঘরে দিয়ে চলে গেল। আহসানের মনে বৃষ্তৃষ্ণা ভর করেছে। তরি যে বাবার মায়ায় বাড়ি ছেড়েছে তা ফুল। তরি বাড়ি ছেড়েছে তীব্র অভিমানে। তরির ওপরে প্রথমে বেশ রাগ হলো তার, ফের মনে হলো
আহসানের প্রতি তরির অধিকার বোধ এখন ভালোবাসায় রূপ নিয়েছে। যদি ভালো সে নাই বাসত, তবে অন্য মেয়ের কথা শুনে আহসানের প্রতি এতটা অভিমান অভিযোগ তার থাকতো না। তরির অভিমান ক্রোধ প্রমাণ করে তার ভালোবাসা সম্পর্কের প্রতি টানকে। তরি বোকা মেয়ে, মেয়েটার প্রতি যেখানে রাগ হওয়ার কথা সেখানে তার প্রতি ভালোবাসা মায়া উপচে পড়ছে। আহসান আনমনে বলল। তোরে কি সুধা ছড়ালে গো। আহসানের তরির চোখ গেল বিছানার ওপরে রাখা বালিশের কোণে। একটা ভাঁজ করা কাগজের ঝলক দেখা যাচ্ছে। আহসান কাগজটা বালিশের কোণ থেকে টেনে তুলল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা। প্রিয় বাজে লোক আহসান, আপনার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর আমি বিয়েতে রাজি ছিলাম না। আপনি আমার যে বয়সে অনেক বড়, কিন্তু বিয়ে হওয়ার পর সবকিছু কেমন যেন পাল্টে গেল। আমার আপনাকে খুব ভালো লাগে। আমি ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনাকে যে ছেড়ে যাওয়ার কথা ভাবলেও কষ্ট হয় আমার। আপনাকে কারোর সঙ্গে সহ্যই হয় না আমার। চুল ধরে টেনে কুটি কুটি করে দিতে ইচ্ছে হয় আমার। আপনি আমাকে ভালোবাসেন না সেটা জানি, না হলে আমায় ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারতেন। মেয়েটা খুব সুন্দর সেটা জানি। আপনি ভীষণ সুন্দর, তাই আপনার সঙ্গে সুন্দরকেই বানায়। আমি চলে যাচ্ছি। আপনি চাইলে ওই মেয়েটাকে নিয়ে সংসার করতে পারেন, কিন্তু কখনো তাকে আমার সামনে নিয়ে আসবেন না। আপনার সঙ্গে কাউকে দেখলে আমার খুব কষ্ট হয়, বুকের ভেতর কেমন কেমন যেন হয়। সবকিছু শেষে বলতে চাই, আপনি একটা একান্তই বাজে পচা একটা লোক, খুব পচা। আহসান চিঠিটা পড়ে চিঠিতে ছোট্ট করে চুমু খেল। চিঠিতে তরির তার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে। সে পাক, তরির সবকিছু তার। তরির ঘৃণাগুলোও একান্ত তার। যে স্থান তরি অর্জন করেছে তা আজ অবধি কেউ পারেনি। তাই বা কম কিসে। মনোয়ারা তরি আর গুনগুনকে একসঙ্গে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছে রাতে। মনোয়ারা বিছানার অপর প্রান্তে শুয়েছে, গুনগুন আর তরি একসঙ্গে শুয়েছে। গুনগুন মাঝে আর তরি সাইডে। তরির ঘুম আসছে না। এপাশ ওপাশ ফিরে কয়েক দফা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম এলো না। তরি ছটফট দেখে মনোয়ারার ঘুম থেকে উঠে বসলেন। শান্ত গলায় বললেন, কি হয়েছে সত্যি করে বল। তরি জবাব দিল না। আঁচলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। মনোয়ারা উঠে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে? আহসান কিছু বলেছে? ঝগড়া হয়েছে তার সঙ্গে? তরি তখনও কোনো প্রতিউত্তর করল না। একেবারে ক্ষীণ শব্দে কাঁদতে লাগলো। মনোয়ারা নমনীয় কণ্ঠে বললেন, জীবনে অনেক পরিস্থিতি আসে, স্বামী এবং স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। জীবনে যদি শীত না আসে তবে বসন্তের গুরুত্ব কি করে বুঝবি? সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি রাগ ও অভিমান আসবেই। অভিমানদের তিক্ততা না বুঝলে ভালোবাসার মিষ্টি স্বাদ কি করে পাবি? সবসময় একটা কথা মাথায় রাখ, দিনের কাজ দিনে করতে হয়। রাতে ঘুমানোর আগে সারাদিনকার সব মনোমালিন্য ঝগড়া সমাধান করবি। তাতে চিৎকার চেঁচামেচি যাই হোক না কেন, অভিমান ঝগড়া করে ছেড়ে ফেলবি। অভিমান পুষে রাখলে সম্পর্কে ফাটল ধরে। তরি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মনোয়ারার ফোনটা নিয়ে আহসানকে কল দিল। সারাদিনের বিশৃঙ্খলতার মাঝে আহসানের মনে শান্তি নেই। ঘুমের ঔষধ নিয়ে নিদ্রাগ্রস্ত সে। তবুও ঘুমের ঘোরেই ফোনটা তুলল সে। নিদ নিদ কণ্ঠে বলল, হ্যালো, কে? তরি অভিমানের সুরে বলল। কেউ না, আমি আপনার। আহসান সম্বিত ফিরিতেই সে পিলে চমকে উঠল। ঘড়িটার দিকে এক পলক তাকালো সে। রাত ৩টা বাজছে। তরি এখন তাকে কল দিয়েছে। আহসান কণ্ঠে জড়তা জড়িয়ে বলল, ঘুমোতে যাওনি এখন? তরি জবাবে বলল, সবাই আপনার মতো অশান্তি করে পড়ে পড়ে ঘুমায় না। আহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়ি ছেড়ে কে গিয়েছিল চলে? আমি? তরি প্রতিবাদ স্বরে বলল। আপনি নিতে এসেছিলেন আমায়। আহসান গম্ভীর স্বরে বলল, সৌম্যর বাবা মারা গিয়েছেন। জানাজা সহ সব শেষ করে আসতে আসতে রাত হয়ে গেছে। আমার মানসিক অবস্থা সেরকম নেই তোরে। আমি নিতে পারছি না সবটা। সবকিছু স্বাভাবিক থাকলে তুমি অভিমান করে চলে যেতে, আর আমি বুঝি তোমায় যেতে দিতাম? তরি সবকিছু শুনে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল। আহসান বিস্মিত হলো। তরি কাঁদছে। আহসান কিছু বলার আগেই তরি বলল, আমি এক্ষুনি আপনার কাছে আসতে চাই। আমার আর কিছু ভালো লাগছে না। আমি আপনার পাশে একই বালিশে ঘুমাতে চাই, আপনাকে জড়িয়ে ধরে। এই অনুরোধের সুর কি আহসানের ফেরাতে পারে? ঘুমের ঔষধের প্রভাব তখনও কাটেনি।
আহসান এলোমেলো পায়ে বাইকের চাবিটা নিয়ে বের হলো। বাইরে ঝিঝি পোকার তীব্র আওয়াজ, নিঝুম গভীর রাত, গ্রাম্য এলাকা বিধায় কাক পক্ষীও জেগে নেই। আহসান সবকিছু ফেলে তরির পানে ছুটল। ঘুমটুম সবকিছু ফেলে তরি আবার ব্যাগ গোছালো। আহসান তাকে নিতে আসছে, সে এখনই চলে যাবে। মনোয়ারা ঝিমুতে ঝিমুতে মেয়ের কাণ্ড দেখল। দুজনের কথোপকথন তিনি শুনেছেন। ঝামেলা মিটমাট হয়েছে, এই শান্তি তার। রাত 3:30টার দিকে সত্যি সত্যি আহসান এলো। তরি ব্যাগ নিয়ে ছুটল আহসানের দিকে। আজ তরির মোটেও ভূতের ভয় করছে না। আহসান বাইকের আলোতে তেনারা পালিয়েছে। মনোয়ারা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরি চলে যাওয়া দেখলেন। কি ছেলে মানুষ মেয়ে তার। সত্যি করে বলুন তো মেয়েটা কে ছিল? আহসান তরি থুতনিতে হাত রেখে বলল। জানি না। তরি ফের প্রশ্ন করল। আপনি কি বিয়ে করেছেন তাকে? সত্যি করে বলুন। আহসান বালিশে মাথা রেখে বলল। একজনের মান অভিমান নিয়েই পারছে না, আবার আরেকজন। কিছু বলো না তোরি। তরি আহসানের বুকে ভর দিয়ে শুধালো। বলুন না মেয়েটা কে ছিল? আহসান চোখ বুজে বলল। আমি জানি না তোরি, আমার মনে হচ্ছে রং নাম্বার। অন্যকে ভেবে আমি কল দিয়েছি নিশ্চিত। তরি আর কিছু বলল না। আহসানের বুকে মাথা রেখে পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে কখন যে ঘুমিয়ে পড়ল। সকালে তরিকে বাড়িতে দেখে এক প্রকার হাসাহাসি রোল পড়ে গেল। শোভা আর মধুবেবী তখন থেকে তরিকে দেখে হাসছেন। লজ্জায় তরি আহসানের ঘরে গিয়ে গা ঢাকা দিল। আহসান তখন আলমারি খুলে কি যেন খুঁজছে। তরি গিয়ে তাকে বলল। কি করছেন আমায় বলুন, আমি দিচ্ছি। আহসান দুষ্টু চাহনি নিক্ষেপ করে বলল। চাই তো অনেক কিছু। তরি সেসবের মানে বুঝল না। আহসানকে সরল মনে প্রশ্ন করল। কি চান? কি লাগবে আপনার? আমি খুঁজে দেব। আহসান কৌশলে উত্তর দিল। না থাক, বাচ্চা মেয়ে তুমি, এত ভার সামলাতে পারবে না। তরি তেতে উঠে বলল। কে বলেছে আমি বাচ্চা মেয়ে? আমার অনেক শক্তি আছে। মা রোজ আমায় আর গুনগুনকে 1 গ্লাস দুধ আর ডিম সেদ্ধ করে দিত। আমি দাঁত দিয়ে সুপারি ভাঙতে পারি, আমার অনেক শক্তি। আহসান তরির দিকে এগিয়ে এসে বলল। তোমার অনেক শক্তি? তরি জবাবে বলল। হ্যাঁ, আমি অনেক ভার সহ্য করতে পারি। একবার 10 কেজি চালের বস্তা তুলেছিলাম। আহসান ঠোঁট টিপে হেসে বলল। তবে সামলাও। এটুকু বলেই সে তরির কোমর চেপে ধরে তরিকে নিজের কাছে নিয়ে এলো। টুপ করে তরির ঠোঁটে একটা চুমু খেয়ে বের হয়ে গেল। তরি চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। এটা কি হলো? বাজে লোকটা চুমু খেলো তাকে। আজ দুপুরে খেতে এসে আহসান রুমি কিংবা শোভা কাউকে দেখতে পেল না। আজ তরি বাড়িতেই আছে, তার আজ কলেজ নেই। তাই আহসানও কাজ শেষে একেবারে বাড়িতেই চলে এসেছে। তবে রুমি আর শোভা কোথায়? বাড়ি এত নীরব কেন? আহসান কয়েকবার রুমি রুমি বলে ডাকলো, কিন্তু কোনো জবাব এলো না। অতঃপর আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে বলল। মা কোথায় বাবু? মধুবিবি পানের ডাবা রেখে আহসানকে বললেন। আর বইলো না ভাই, তোমার নানি নাকি অসুস্থ হইয়া গেছে। তোমার মা সেই কথা শুই না রুমিরে নিয়ে সেইখানে গেছে। তোমার বাপ একটু আগে গাড়িতে উঠাইয়া দিল। তোমার বউরে নিতে চাইছিল, আমি একলা দেখা রাইখা গেছে। আহসান চিন্তিত হয়ে হেঁটে ঘরে চলে এলো। শোভাকে একবার ফোন করে নানু আপার খবর নিল। ডায়াবেটিস আছে বিধায় হুটহাট অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত কারণে বোধশক্তিও কমে গেছে। হুটহাট মানুষ দেখলে চিনতে পারেন না। আজ আহসান দুপুরের পর আর কাজে গেল না। কাল ঢাকায় চাকরির পরীক্ষা দিতে যাবে সে। দুপুরের খাবার খেয়েই বইপত্র গুছিয়ে টেবিলে বসল সে। নবম দশম শ্রেণীর গণিত বইটা খুবই উপকারী। বইটা থেকে অনেক ম্যাথ কমন পড়ে পরীক্ষায়। আকস্মিক দমকা হাওয়ায় বইয়ের পৃষ্ঠাগুলো উলটপালট হয়ে গেল। আহসান জানালার দিকে একবার উকি দিল। বাইরে ঝড় হচ্ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। বিদ্যুৎ ক্ষণে ক্ষণে চমকে উঠছে। বাতাস দমকা হাতছানি। আহসানের মন্দ লাগছে না। আর অলসতার ভিড়ে উঠে গিয়ে জানালাটা আর বন্ধ করল না সে। কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। বৃষ্টির ছিটেফোঁটা খাতায় এসে পড়ে খাতা ভিজে যাচ্ছে। আহসান আলসেমি পরিত্যাগ করে জানালার কাছে গেল। এই জানালা বাতাসের খেলা তার মনোযোগ নষ্ট করছে। হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করার সময় উঠোনে তরিকে দেখল সে। তরি এই ঝড়ের মাঝে উঠোনে কি করছে?
আহসান মৃদু স্বরে তরিকে বার কয়েক ডাকল। তরির কান অবধি তা পৌঁছালই না। আকাশের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে উঠোনে গেল আহসান। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। বোকা মেয়েটার কোনো জ্ঞান বুদ্ধি নেই। আহসান ফের ডাকলো তরিকে। তরি ডাক শুনে পিছু ফিরে তাকালো। এ কি অবস্থা তরির! তরি দুগালে সহ শাড়ির আঁচলে ছোট ছোট কাঁচা আম। এই ঝড়ের মাঝে আম কুড়ানোর শখ হয়েছে তার। আহসান ছুটে গিয়ে তরির হাত ধরে তাকে ঘরে টেনে আনতে চাইল। তরি মাথা দুলিয়ে না বোঝালো সে আরও আম কুড়োতে ইচ্ছুক। আহসান কেন ঘরে নিয়ে যাচ্ছে তাকে? আগে যখন ঝড় হতো তখন সে আর গুনগুন মিলে আম কুড়োতে যেত। আশেপাশের বাড়ির ছোট ছোট ছেলেপেলেরাও আসত। আম কুড়ানো শেষে সবাই সমান ভাগে ভাগ করে নিত। তরির নাবদক ইশারা শুনে আহসান বলল, অনেক হয়েছে তরি, অনেক আম কুড়িয়েছ। আর না, কিভাবে বিদ্যুৎ চমকে বাজ পড়ছে দেখছো না? এই সময় বৃষ্টি ভালো না। কাল বৈশাখী ঝড়ের বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। সামনে পরীক্ষা, এখন মোটেও জ্বরটার বাঁধানো যাবে না। আহসান এক প্রকার জোর করেই ঠেলে ঠুলে ঘরে নিয়ে এলো তরিকে। পড়ার ঘরের বইগুলোকে ভাঁজ করে রেখে এসেছে সে। তরির মুখ ফুলিয়ে বিছানার ওপরে বসে আছে। শরীরের বৃষ্টির পানিতে ভেজা, টপ টপ করে পানি গড়িয়ে বিছানায় পড়ছে। সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। আহসানের প্রতি সে প্রচণ্ড রেগে আছে। একটু আম কুড়াতেই গিয়েছিল সে, তাই বলে এভাবে টেনে নিয়ে এলো। আহসান গামছা দিয়ে মাথা মুছতে মুছতে তরির দিকে তাকালো। তরিকে খুঁজে আনতে গিয়ে সেও ভিজে গেছে। আহসান গামছা হাতে তরির দিকে এগিয়ে গেল। তরির মাথাটা মুছে দিতে চাইল। তরি মাথাটা সরিয়ে দিয়ে সরে বসল। আহসানের সঙ্গে তার কথা নেই। বাজে লোক। ঠান্ডা বসে যাবে তরি, শাড়িটা পাল্টে নাও। তরি কিছু না শোনার ভান করে বসে রইল। তার অনেক রাগ হয়েছে। কিছুতেই আজ সে আহসানের সঙ্গে কথা বলবেই না। আহসান হাঁটু গেড়ে বসে তরির হাত দুটো ধরে বলল, ঝড় বাদলা শেষ হোক, আমি নিজে গাছে উঠে তোমায় এত এত আম পেড়ে দেব। তুমি আচার করে খেও, কেমন? তরি বিষয়টা নিয়ে ভেবে দেখল। কতটা মন্দ বলেনি আহসান। আহসান যা বলে পরে হলেও সেটাই করে। আহসান সত্যি তাকে আম পেড়ে দেবে, সেটা বেশ করেই জানে তরি। তরি উঠে দাঁড়িয়ে আলমারি থেকে শাড়ি বের করল। আহসান গামছা হাতে দাঁড়িয়ে রইল। তার পাঞ্জাবিটাও ভিজে গেছে। তরি চলে গেছে ভেবে আহসান পাঞ্জাবিটা খুলে ফেলল। তরি পিছু ফিরে শাড়ি নিয়ে বেরুবার পথে আহসানের রূপ জৌলসের তাড়নায় থমকে দাঁড়ালো। যৌবনের সাপে মাখা শক্তপোক্ত পেটানো শরীর তার। পানি ছিটে ফোটায় ভেজা শরীরটা জল করছে মুক্তোর মতো। তরি চোখ ফিরিয়ে ঠোক গিলল। বড্ড হাঁসফাঁস লাগছে তার। আহসান আলমারির দিকে এগোতে গিয়েই তরি দৃষ্টিতে বাধা পড়ল। ভেজা শরীরে শাড়িটা দেহের সঙ্গে লেপ্টে রয়েছে। অক্ষি কঠোর দিয়েই পরিমাপ করা যাচ্ছে দেহের প্রতিটি ভাঁজ। খামখেয়ালি পনায় মেয়েটার উদরের পাশ থেকে শাড়ির আঁচলটা যে কখন সরে গেছে। পৃথিবীর সকল মোহের আজ অবস্থান করেছে তরি। তরির এই রূপের কাছে সকল সৌন্দর্য যেন ফিকে পড়ে যাচ্ছে। তরি সেই ফুটন্ত ফুল যা আহসান ছুঁয়ে দিতে চায়। তবে তরি যদি সেই ছোঁয়া সহ্য করতে না পারে, নীরবতায় যদি নেতিয়ে পড়ে, সময় যত গড়ালো নীরবতা নিরবচ্ছিন্নতা ততই প্রগাঢ় হতে লাগলো। দুজন যেন গোপন অভিলাষে একে অপরের নিকট বাধা পড়ল। চোখে চোখে সন্ধি হলো তাদের। কখন যে একে অপরের কাছে পাওয়ার বাহনায় কুপকাত হলো। এরপর আর কি, দুপক্ষ ভাব ভালোবাসায় বিছানাগামী হলো। তারপরের অংশটুকু মনে পড়লেও তরি লজ্জা পায়। সেদিন আহসান তাকে যেভাবে ছুঁয়েছিল, আজ অবধি তরিকে সেভাবে কেউ ছোঁয়ার সাহস করেনি। অধিকারই ছিল না তাদের। যে স্থান আহসানের ছিল তা কেউ কি করে রপ্ত করত? তরির পুরো অঙ্গ জুড়ে সেদিন বাজে লোকটা বিরাজ করেছিল। প্রতিটা ভাজে ভাজে খাজে খাজে ঠোঁট শুইয়েছিল। তরির তুলতুলে শরীরটা পিষ্ট হয়েছিল সেদিন বলিষ্ঠ বুকের নিচে। ছি, কি লজ্জার কথা! লজ্জায় সেদিন সারা দিন তরি আহসানের সামনেই এলো না। কেন এলো না তা তরি কাউকে বলতে পারবে না। সে ভারী লজ্জার কথা। ওসব কথা কাউকে খুলে বলা যায় না। মধুবিবি বার কয়েক ঘুরে ফিরে তরিকে দেখলেন। তরি লজ্জায় গুটিসুটি মেরে মধুবিবির ঘরে আস্থানা জমিয়েছে। সচরাচর দিনে সে আহসানের ঘরেই থাকে।
মধুবিবির ঘরে দিনে তেমন একটা আসে না, রাতে শুধু ঘুমোতে চলে আসে। আজ কি হলো কে জানে। মধুবিবি এগিয়ে গিয়ে তরির গলায় হাত রেখে বললেন। এই বউ, গলায় কি হয়েছে তোমার? তরি আমতা আমতা করে বলল। পোকা কামড় দিয়েছে, জানালা খোলা ছিল তো। মধুবিবি মুখে কিছু বললেন না, মনে মনে বেজায় হাসলেন। তার অভিজ্ঞ চোখ এই দাগের মানে ঠিকই জানে। নাতি তার সঠিক পথেই পা বাড়িয়েছে। মাথা থেকে শয়তানের ক্যারা বেরিয়ে গেছে। উঠে গিয়ে ফ্রিজ থেকে বরফের চাকা বের করে তরির হাতে দিয়ে বললেন। বরফ লাগাও। বিয়ের প্রথম বছরে এরকম অনেক পোকা কামড়ায়, গালে কামড়ায়, ঘাড়ে কামড়ায়, আরো কত জায়গায় কামড়ায়। এরপর থেকে পোকা যখন কামড়াতে আসবো, তুমিও পোকার গালে ঘাড়ে জখম করে ছিল মাইরা দিবা, লজ্জায় যাতে কয়েকদিন ঘর থেকে বাইর না হইতে পারে। তরি লজ্জায় বরফ হাতে বালিশে মুখ গুজে বসে রইল। ধরনী দ্বিধা হও। মধুবিবি তরির পরে আহসানকে শিকার বানালেন। দুপুরের অনাকাঙ্ক্ষিত সুন্দর ঘটনার পর আহসান গোসল সেরে সবেমাত্র রান্নাঘরে ছিল। একটু গরম পানি প্রয়োজন তার। দিনে দুবার গোসল করে গলা কান ঠান্ডায় তিরতির করছে। মধুবিবি আহসানের পিছু গিয়ে দাঁড়ালেন, টিপ্পুনি কেটে বললেন। তোমার গলায় ঘাড়ে এত জখম কিসের ভাই? আহসান পাঞ্জাবির কলার দিয়ে ক্ষতটা ঢাকার চেষ্টা করে বলল। কোথায় জখম? বিষপিঁপড়া কামড় দিয়েছে। দুপুরে শুয়েছিলাম না, জ্বরে কোত্থেকে উড়ে পোকার ঝাঁক বিছানা উঠে গেল। মধুবিবি হাসি চেপে রেখে বললেন। হ্যাঁ তাই তো, পোকা পুরা বাড়ির মানুষরাই তোমারে আর তোমার বউরেই খালি কামড় দেয়। আমরা তো মানুষ না, আমাদের চোখেই দেখে না। আহসান বুঝেও না বোঝার ভান করে চুপ করে রইল। বজ্জাত বুড়ি, বুঝলেই তাকে জ্বালিয়ে মারবে। সারাদিন আহসানের থেকে লুকিয়ে চুরিয়ে থাকলেও রাতে তাকে আহসানের নিকট ধরা দিতেই হলো। রুমি আর শোভা আজ ও বাড়িটায় রয়ে গেছে। মধুবিবি ছেলে আর নাতিকে রেঁধে খাইয়েছেন রাতে। তরির তাই সামনে পড়তে হয়নি কারোর, কিন্তু বিপত্তিটা ঘটল রাতে। রোজকার মতো তরি মধুবির সঙ্গে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। মধুবিবির আজ কি হলো কে জানে। তরিকে বালিশ হাতে আহসানের ঘরে যাওয়ার জন্য আদেশ দিলেন। তরি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল বেশ, কিন্তু পারল না। মধুবিবি মজার ছলে বললেন। এত রঙ্গ তামাশা করিও না, নাগরের সঙ্গে যা হওয়ার হইয়া গেছে। এত শরম কিসের তোমার? তোমার উপরে তার অধিকার সবচেয়ে বেশি। এখন থেকে আমার কাছে শুয়া তোমার কাজ নাই। যার জায়গা যেখানে তার সেইখানে থাকাই ভালো। তরি বালিশ হাতে আহসানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কিভাবে সামনে যাবে সে? দ্বিধা নিয়েই এক দৌড়ে ঘরে ঢুকে বালিশে মুখ গুজে বসে পড়ল সে। আহসান হতবিহ্বল। সারাদিন মেয়েটা পালিয়ে বেরিয়েছে, এখন আসার সময় হলো তার। আহসান দৌড়ে তরির পাশে গিয়ে বসল। পিঠে আর পেটে সুরসুরি কাটল তরি। তরি খিলখিল করে হেসে ফেলল। আহসান কোলে তুলল তাকে, যেমনটা আজ দুপুরে তুলেছিল। তরি লাজুকতার মতো আহসানের কোলে লেপ্টে রইল। এত লজ্জা কিসের তুলতুল বউ? তরি আহসানের উন্মুক্ত বুকে আঁকিবুকি করছিল তখন। আহসানের প্রশ্নে সবকিছু জড়িয়ে গেল তার। লাজুকতার সুরে বলল। জানি না, আপনি খুব বাজে লোক। তৎক্ষণাৎ আহসান তরিকে বিছানায় ফেলে দিল। নিজে বিছানায় হেলান দিয়ে বলল। লজ্জা না কাটলে আবার লজ্জা ভাঙানোর ব্যবস্থা করি। আচ্ছা, কার যেন গলার নিচে একটা ডট আছে, আমার গলার একটু নিচে। আহসান কিছু বলার আগেই তরি তার মুখ চেপে ধরল। দাঁত কিরমির করতে করতে বলল। আমিও জানি। হ্যাঁ, কার যেন কানের লতিতে তিল আছে, আবার ঘাড়েও আছে। বেশ করেছি কামড়ে দিয়েছি, আরো দেব। আহসান ফের তরির ওপরে হামলা চালালো। তরি পূর্ব প্রস্তুতি নিয়েই বসেছিল, সে আজ আচ্ছা করে কামড়ে দেবে। বাজে লোক। তারপর দুজনের মাঝে আরেক দফা ভালো সময় কাটল। রুমি আর শোভা সকাল সকালই বাড়ির পথে রওনা দিয়েছে। আজ আহসান বাড়িতে নেই, সে শহরে চাকরির পরীক্ষা দিতে গেছে। তরিও কলেজে গেছে। মাজদাক সারোয়ারও বাড়ি নেই। মধুবিবি বাড়িতে একা বলে তাগিদাটা এত বেশি। এলাকায় ঢোকার পথে শোভাকে কেউ শব্দ করে সালাম দিল। রুমি আর শোভা উভয়ই পাশ ফিরে তাকিয়ে দেখল রঙ্গন দাঁড়িয়ে। শোভাকে সালাম দিয়ে সে বলল। কেমন আছেন আম্মা? কতদিন পর দেখলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন?
শোভা হেসে রঙ্গনের সালামের জবাব দিয়ে কথা বলল। রুমি লক্ষ্য করল রঙ্গন আর চোখে তারই দিকে তাকিয়ে। রুমিও কটমট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। এই বিটকেলটাকে তার সহ্য হয় না। মনে মনে সে রঙ্গনকে উদ্দেশ্য করে বলল, বদমাইশ হতচ্ছাড়া, তোর কপালে চৌরাস্তার মোড়ের পাগল জুটবে দেখিস। তরি কলেজে গিয়ে আজ বড় ফ্যাসাদে পড়েছে। টিফিন ব্রেকে স্কলবেল ঠিক করার সময় মেয়েদের চোখে তরির গলায় ঘাড়ে থাকা লালচে দাগগুলো জলজল করে উঠল। নাতাশা আর সুহা তরিকে এসে খামচে ধরে বলল, কিরে তরি, বরের সাথে দেখছি ভাব ভালোবাসা উপচে পড়ছে। দুলাভাইয়ের সঙ্গে ইন্টু পিন্টু হয়েছে তোর, তাই না? এত তাগড়া শিরেলের ঝড় সামলাতে পারলি তরি? উফ, লাভ বাইটস। মাঝে সোহাগী এসে বলল, হেলমেট পরে মাঠে নেমেছিল বান্ধবী, পরে ওয়াও ওয়াও চলে আসলে কিন্তু ঝামেলা। শিওর কলি শিশু। তরি লজ্জায় মাথা ঘুরিয়ে উঠল। সকলের অগোচরে কোথায় যে গিয়ে পড়ল সে কে জানে। তবে নাতাশা তরিকে ঠিকই খুঁজে বের করল। দুই বান্ধবীর গল্পের মাঝে তরি বলে উঠল, একটা বিরাট ঝামেলায় পড়েছি জানিস। নাতাশার হাতে কাঁচা আম। কলেজের পেছনের গাছে ইটের টুকরো দিয়ে ঢিল মেরে সে আম পেড়েছে। আমের শক্ত কামড় বসিয়ে সে বলল, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? তরি গাল ফুলিয়ে বলল, আজকাল একটা বেয়ারা মেয়ে তোর দুলাভাইকে ফোন দিয়ে বিরক্ত করে, এমনভাবে কথা বলে যেন সে হাসানকে খুব করে চেনে। আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম, হাসান জানেই না মেয়েটাকে। খুব বাজে বাজে দুষ্টু কথা বলে মেয়েটা। নাতাশা ভ্রু কুঁচকে বলল, মেয়েটার নম্বর আছে তোর কাছে? তরি দ্রুত নোট খাতাটা বের করে নাম্বারটা নাতাশার কাছে দিল। নাম্বারটা কাল রাতে সে আহসানের ফোন থেকে টুকে রেখেছিল। গত রাতে ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েটা আহসানকে আবার কল করেছিল। তখনই লিখে রেখেছিল নম্বরটা তরি। নাতাশা গোপনে ব্যাগ থেকে বাটন ফোনটা বের করল। বাসা দূরে বিধায় নিরাপত্তার জন্য ফোনটা কাছে রাখে সে। তবে নাম্বারটা ডায়াল করার সময়ই বড়সড় একখানা বিপত্তি ঘটল। নাম্বারটা নাতাশার ফোনে আগে থেকেই সেভ করাই আছে। নাম্বারটা স্বয়ং ঝুমুরের। ঝুমুরের সঙ্গে একই ব্যাচে আলতাফ স্যারের কাছে পড়ে নাতাশা। সে কারণেই ঝুমুরের নাম্বারটা ফোনে সেভ করা ছিল। কিন্তু ঝুমুর এমনটা কেন করবে? এতে তার লাভটা কি? নাতাশা বিস্ফোরিত কণ্ঠে তরিকে বলল। তরি, তরি পাশ থেকে জবাব দিল। কি হয়েছে পেলি মেয়েটাকে? কিছু বলেছে ওই মেয়েটা? নাতাশা ভীত সন্ত্রস্ত হয়ে বলল। নাম্বারটা কার জানিস তরি? তরি প্রশ্ন করল। কার? নাতাশা ভয়ে ভয়ে বলল। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে না, ঝুমুর, ঝুমুরের নাম্বার ওটা। তরির তৎক্ষণাৎ স্মরণে এলো মাস কয়েক আগে কলেজ আগে আগে ছুটি হয়েছিল। আহসানের আসতে দেরি হয়েছিল বিধায় তরি তাকে ঝুমুরের ফোন থেকে কল করেছিল। তবে কি ঝুমুর? তরি আর এক মিনিটও সেখানে দাঁড়ালো না। যে মেয়ে কারোর সঙ্গে চোখ তুলে উঁচু স্বরে কথা অবধি বলতো না, সে আজ রণ ও চণ্ডী হয়ে উঠল। ক্ষুব্ধতা রাগ যেন চুইয়ে চুইয়ে পড়ছে তার শরীর হতে। তরি এক দৌড়ে ক্লাসে গেল। ব্রেঞ্চের প্রতিটা কোণে কোণে পুরো ফ্লোর জুড়ে ঝুমুরকে খুঁজল। ঝুমুরের ঘনিষ্ঠ বান্ধবীরা জানালো ঝুমুর ঝালমুড়ি কিনতে ক্যান্টিনে গেছে। তরি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত ক্যান্টিনে গেল। ঝুমুর তখন ক্যান্টিনের বসার বেঞ্চগুলোতে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। তরি তাকে গিয়ে বলল, তোমার সমস্যা কি ঝুমুর? ঝুমুর কেমন থতমত খেয়ে উঠল। কৃত্রিম অবাক হওয়ার ভান করে বলল, কি হয়েছে, কি করেছি আমি? তরি তেতে উঠে বলল, তুমি জানো না কি করেছো? তুমি কেন আমার বরকে কল দাও? অন্যের বরের সঙ্গে এত কি কথা তোমার? কালো মাঝরাতে কল দিয়েছিলে, পেয়েছেটা কি তুমি? হ্যাঁ, প্রবাদে আছে চোরের মায়ের বড় গলা। ঝুমুরের ক্ষেত্রে যেন তাই হলো। ঝুমুর চোখ কপালে তুলে বলল, আমি আমি কাকে কল দিয়েছি? যেন তেন মানুষকে ঝুমুর কল দেয় না। আর তোমার বর নিয়ে যেন কি বললে, আমি কেন আহসানকে কল দিতে যাব? তরি দাঁত কিরমির করে বলল, তুমি যদি আমার ওনাকে কল না দিয়েই থাকো তবে ওনার নাম জানলে কি করে? আমি তো তোমাকে একটা বারের জন্য নাম বলিনি। তুমি আসলেই একটা চরিত্রহীন লম্পট একটা মেয়ে। অন্যের বরের সাথে ফষ্টি নষ্টি করছি। ঝুমুর রাগে বিক্ষিপ্ত হয়ে তরির ইউনিফর্মের কলার ধরে টান দিল। শরীরে হাত
পড়ায় তরীয় ক্রোধে ঝুমুরের বুকে ধাক্কা দিয়ে তাকে ঠেলে সরালো। ঝুমুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তরির বিনুনিতে হাত রাখল। তরি বেজায় ক্ষেপে ঝুমুরের বিনুনি টেনে ধরল। মোদ্দা কথা, ক্যান্টিনের সামনে এক ভয়াল যুদ্ধ সংঘটিত হলো সেদিন, যাকে বলে চুল চেরা যুদ্ধ। তরি হুট করে কারো গায়ে হাত তোলার মতো মেয়ে নয়। তরি শান্ত হয়েই সমঝোতায় আসতে চেয়েছিল, তবে ঝুমুর তা শোনেনি। নিজের নির্বুদ্ধিতায় সে বিপদ ডেকে এনেছে। কি প্রয়োজন ছিল তরির গায়ে হাত তোলার? ক্যান্টিনের ব্যাপারটা সেদিন সাংঘাতিক পর্যায়ে গড়ালো। নাতাশা অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলো। কথায় আছে, মন্দ কথা বাতাসের আগেও ছড়িয়ে পড়ে। ঠিক তেমনটাই যেন তরির বেলাতেও হলো। পুরো কলেজই এক প্রকার রটিয়ে গেল। কলেজের অধ্যক্ষ ডেকে পাঠালেন তরি আর ঝুমুরকে। উভয়ই ভয়ে লজ্জায় কাচুমাচু হয়ে অধ্যক্ষের কক্ষে গেল। অধ্যক্ষ যখন উভয়ের কলহ কোন্দলের কারণ জানতে চাইল, তরি কিংবা ঝুমুর কেউই কোনো উত্তর দিতে পারল না। অতঃপর অধ্যক্ষ আবুল কাসেম ঝুমুর এবং তরির উভয়ের অভিভাবককে ডেকে পাঠালেন। রঙ্গনের আজ মাথা ঠিক নেই, এমনিতেও সে আধ পাগল। রুমি ঝুমিকে দেখলে তার মাথা আর ঠিক থাকে না। গিয়েছিল সে ব্যাংকে আজ। বাবা মারা যাওয়ার পর বাবার পেনশনের টাকায় তাদের সংসার চলে। ব্যাংক অ্যাকাউন্টে কি যেন একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা ঠিক করতে। প্রতিমধ্যে রুমি ঝুমির সঙ্গে দেখা। কি বেজায় মিষ্টি চাঁদপানা মুখ তার। রঙ্গনকে দেখলেই মেয়েটা কেন যে মুখখানা ওভাবে ঘুরিয়ে ফেলে কে জানে। রঙ্গন বাড়িতে ঢুকেই রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। তার মা নাহার বেগম মনোযোগ সহকারে কি যেন রাঁধছে। রঙ্গনের এসব জেনে কাজ নেই। সে মায়ের আঁচল চেপে ধরে বলল, ও আম্মা, একটা কথা শোনো। নাহার বেগম ছেলেকে সরিয়ে দিয়ে বললেন, যা বলার বইলা ফেলা, সকাল সকাল জ্বালাস না বাপ। রঙ্গন মেয়েদের মতো লজ্জা পাবার ভান করে বলল। নাহার বেগম রঙ্গনের কথায় সন্দেহের ঘ্রাণ পেলেন। সোজা কথা সোজা ভাষায় বলার মতো ছেলে তার নয়। খুন্তি হাতে পাশ ফিরে বললেন, কি বলবি তাড়াতাড়ি বল বাপ, আমার তরকারি পুইরা যাইতাছে। রঙ্গন লাজ লজ্জা মাখা গলায় বলল, আমার বিয়ে করতে মন চায় আম্মা, আপনার যা মন চায় করেন। দরকার হইলে আমার ত্যায্য পুত্র কইরা দেন। জিন্দিগিতে আমার চেহারা দেখেন না, তাও আমার রুমির আইনা দেন। আমার রুমিরও ভাল লাগে, আমি রুমির সঙ্গে সংসার করতে চাই। নাহার বেগম যেন আকাশ ফেরে ফুরে মাটিতে এসে পড়লেন। ছেলে বলে কি তার? শেষ পর্যন্ত রুমি। নাহার বেগম রঙ্গনের দিকে খুন্তি তাক করে বললেন, এই বেলাজ, তোর মধ্যে লজ্জা শরম হায়া নাই রে? নিজের বিয়ের কথা কেমনে ছড়ছড়ে বইলা দিলি? রঙ্গন হাই তুলে বলল, তো বিয়ে শাদী কি আমারে দিবা না আম্মা? কই, এই বয়সে 5-6টা নাতি নাতনি নিয়ে ছেলের বউয়ের ঘর করবা? তুমি এখনো রসুই ঘরে খুন্তি ঘোরাও, কপালও আমার একেবারে সিল মারা। নাহার বেগম আর কিছু বলল না। খুন্তি হাতে রঙ্গনের পিছু ছুটলেন। রঙ্গন সব ছেড়ে ছুঁড়ে নারকেল গাছে বেয়ে ওপরে উঠে গেল। নিচ থেকে নাহার বেগম চিৎকার করেই যাচ্ছেন। রঙ্গনের সেসব শোনার সময় নেই। সে নারকেল গাছের ওপরে বসেই মাকে ভেঙচি কাটছে। বিয়ে সে রুমিকেই করবে। মা ঘরে জায়গা না দিলে নারকেল গাছেই রুমিকে নিয়ে সংসার পাতবে। লোক মুখে ছড়িয়ে যাবে তাদের নাম। সকলে তাদের চিনবে নারকেল গাছ দম্পতি নামে। তরি আজ ভয়াবহ আতঙ্কে জর্জরিত। আহসানকে কি করে সে আজকের ক্যান্টিনের কথাটা বলবে? কাল কলেজে অভিভাবক ছাড়া ঢুকতেই দেবে না তরিকে। আহসান যদি সব শুনে বকা দেয়, আবার যদি মারে। ভয়ে আতঙ্কে তরির মুখ শুকিয়ে গেল। দুপুরে টেবিলে বসে ভাত নাড়াচাড়া করে গেল সে। সেভাবে কিছুই খেল না। মধুবিবি তরিকে উদ্দেশ্য করে বললেন, খাও না কেন মাইয়া, খালি ভাত লাড়তাছ? ঠিক মতো না খাইলে স্বামীর আদর সোহাগ সহ্য করবা কেমনে? এমনে যা খুঁটির মতন শরীর, আমার নাতি যাইতা ধরলে তো চটকাইয়া ফেলবো। শরীর দেখছো তার? পাডার মতো তাগড়া শরীর, চাইপা ধরলে দম আটকাইয়া ভসকাইয়া থাকবা। তরি বিষম খেয়ে এদিক ওদিক তাকালো। বউর কি সব বাজে কথা! ছিছি, লজ্জা লজ্জা। তবে ঘটনা আংশিক সত্য। আহসান ওভাবে রাতে তাকে চেপে ধরলে সত্যি তার দম আটকে আসে।
ভয়ে আতঙ্কের মাঝেও তরি আরেক দফা লাজে লাল হলো, যাকে বলে লালবতী। রাতে আহসান যখন বাড়ি ফিরল, তরি ভীত সন্ত্রস্ত হয়ে আঁচল ঘোরাতে ঘোরাতে আহসানকে বলল। আপনাকে কাল একবার আমার সঙ্গে কলেজে যেতে হবে। আহসান জিজ্ঞাসুসূচক কণ্ঠে বলল। কেন, প্যারেন্টস মিটিং? তরি কোনো জবাব দিল না, সেই বিষয়ে কোনো কথা বলল না। সারা রাত ভয়ে তার ঘুম উবে গেল। আহসান তাকে কাল নিশ্চিত কাঁচা চিবিয়ে খাবে যদি বাড়ি থেকে বের করে দেয়। কোথায় যাবে তরি? এসব চুলোচুলি কারবারের কথা শুনলে মনোয়ারাও তাকে বাড়িতে জায়গা দেবে না। সকালে তরির সঙ্গে আহসান স্বাভাবিকভাবেই কলেজে গেল। অধ্যক্ষের রুমে গিয়ে বসতেই তিনি ক্যান্টিনের বিস্তারিত বর্ণনা আহসানের নিকট তুলে ধরলেন। তরি ভয়ে জমে গেল। আহসানের তখন আক্কেল গুরুম অবস্থা। তরির মতো শান্ত মেয়ে এমনটা কেন করবে? আহসান তরিকে তখন কিছুই বলল না, কোনো প্রশ্নও করল না। কলেজের পরিবেশ বিঘ্নিত করার দায়ে তরির পক্ষ থেকে নিজেই ক্ষমা প্রার্থনা করলেন। অধ্যক্ষের কক্ষ হতে আহসান বেরোতেই তরি তার পিছু পিছু এলো। আহসানের হাত দুটো ধরে কেঁদে উঠে বলল। বিশ্বাস করুন, আমি আগে ওর গায়ে হাত তুলিনি। আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। ও আমার কলারে হাত দিল। আমি তারপর ওকে সরাতে ওর বুকে ধাক্কা দিয়েছি। আমি আগে মারিনি ওকে, আমি সত্যি বলছি। আহসান হতাশা জড়িত কণ্ঠে বলল। তোমার থেকে আমার কিছু আশা করিনি তরি। পরিস্থিতি সবসময় এরকম থাকে না। পরিস্থিতি হাতের বাইরে গেলে সর্বদা শান্ত থাকতে হয়। একসঙ্গে থাকলে কথা কাটাকাটি, মনোমালিন্য অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এত দূর কেন করাবে এসব? তরি কোনো উত্তর দিতেই পারল না, তার মুখে কোনো জবাব এলোই না। আহসান মাজদাক সারোয়ারের ফোন পেয়ে কলেজ থেকে কাজে চলে গেল। সেদিন দুপুরে আহসান বাড়িতে এলো না, একেবারে সন্ধ্যায় এলো। কারণটা কি, কাজের বাড়তি চাপ নাকি তরির প্রতি ক্রোধ, তা কেউ জানে না। তরি আহসানের পিছু পিছু ঘরে এলো, তবে আগ বাড়িয়ে আহসানের সঙ্গে কথা বলবার মতো সাহস তার হলো না। ভয়ে গুটিসুটি মেরে বসে রইল, মুখে কোনো রা অবধি নেই। আহসান নিজের কাজে ব্যস্ত, তরির দিকে একবার ফিরেও চাইছে না। তরি এবার নিজেই উঠে দাঁড়ালো। হুট করে কি যেন হলো তার। আহসানকে পেছন থেকে জড়িয়ে ধরল সে। জবুথুবু হয়ে আহসানের পিঠে কেমন লেপ্টে রইল। আহসান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা তাকে ঘায়েল করার মন্ত্র জেনে গেছে। আহসান নীরবতা ভেঙ্গে শুধালো। মেয়েটার সঙ্গে ঝগড়া হলো কেন? তরি অপরাধীর সুরে বলল। রোজ রোজ কল দিয়ে কেন বিরক্ত করে আপনাকে? ওই মেয়েটাই আপনাকে কল করে আজে বাজে কথা বলে। আমি যখনই জিজ্ঞেস করতে গেলাম, আমার কলার চেপে ধরলো, বললো সে নাকি কিছুই জানে না। আমি আজ অবধি সেই মেয়েটাকে আপনার নামটাও বলিনি, কিন্তু সে আপনার নাম জানে। আপনাকে কল না করলে সে কি করে আপনার নাম জানলো? পাজি মেয়ে। আহসান মনে মনে বেজায় হাসল, কিন্তু তরির সামনে তা প্রকাশ করল না। এসব বিষয়ে প্রশ্রয় দেওয়া মানে বেয়াদবিকে প্রশ্রয় দেওয়া। তরিকে খেপানোর জন্য ফের শুধালো। একটু কলই না দিয়েছে, তাহলে এভাবে ঝগড়াঝাটি করতে হবে? বান্ধবীর বরকে কল দিয়ে একটু ভালো মতো জিজ্ঞেস করাই যায়, এটার এমন কি? তরির বেজায় রাগ হলো। আহসানকে আরো জোরে সরে চেপে ধরে সে বলল। কেউ কল করবে না আপনাকে। আপনাকে ওই বাজে মেয়েটা বাজে দৃষ্টিতে দেখে। আপনি বোকা মানুষ, তাই বোঝেন না। আপনি মনে মনে সে আপনাকে কিছু মিছু করে। আহসান মুস্কি হেসে বলল। তা তুমি কি আমাকে কিছু মিছু করো নাকি তুলতুল? তরি সেই প্রশ্নের জবাব দিতে পারল না। সে সত্যি আহসানকে কিছু মিছু করে কি কে জানে। তরির অবস্থা বর্তমানে শোচনীয়। দীর্ঘ 2 মাস সময় নিয়ে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তার। পরীক্ষা শেষে একটু আরাম আয়েশ করবে ভেবেছিল সে, সেটি আর হচ্ছে কোথায়। আহসান রোজ ভোরে ডেকে তুলে তরিকে পড়তে বসায়। ঘুমের ঘোরে আলুথলু হয়ে তরি ঝিমুতে ঝিমুতে পড়া শেষ করে। রুমিকে দেখে বর্তমানে খুব হিংসা হয় তরির। কয়েকদিন আগেই রোমের বোর্ড পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ায় সে। আহা, কি সুন্দর জীবন! তরির জীবনে এত সুন্দর কাল কবে আসবে? আহসানের সঙ্গে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সৌম্য আজ তার মালের গোডাউনে এসেছে। সৌম্য সচরাচর ছুটির দিন ব্যতীত কখনোই দিনে অবসরে থাকে না। অফিস ছুটি হয় তার বিকেল 5:30টায়। তবে আজ হলো কি? এই ভর দুপুরে সৌম্য কি করছে এখানে? আহসান কাজ গুছিয়ে দ্রুত বের হলো। সৌম্যকে দেখে সে নিতান্তই অবাক ব্যতীত আর কিছুই হয়নি। আহসানকে দেখে সৌম্য কেমন ম্লান হাসল। আহসান অনুভব করতে পারল সেই হাসিতে কোনো প্রাণ নেই।
বাবার মৃত্যুর পর সৌম্য একেবারেই ভেঙে গেছে ভেতর থেকে। আগের মতো চঞ্চলতা আর নেই। আহসানও সৌম্যকে দেখে মুচকি হাসল, চেয়ার টেনে বসার সুযোগ করে দিল। সৌম্য কেমন শটানভাবে বসলো চেয়ারটায়, যেন দেহে প্রাণের অস্তিত্ব নেই। আহসান খুব নরম সুরে বলল, কি হয়েছে বন্ধু, আজ অফিস যাস না? সৌম্য কেমন ভঙ্গুর কণ্ঠে বলল, না, আসলে মনটা ভালো নেই, আজকে ছুটি নিয়েছি। আহসান সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, বন্ধু, ভালো খারাপ নিয়ে জীবন। জানি তোর কষ্টটা হয়তো আমি কোনোদিন বুঝতে পারবো না, কিন্তু এভাবে আর কয়দিন? নিজে একটু সামলা বন্ধু, তোর ভাইটার তুই ছাড়া কেউ নেই। এভাবে ভেঙে পড়লে ওর কি হবে? সৌম্য কোনো উত্তর দিল না, কেমন ছলছল চোখে তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহসানই ফের বলল, সৌম্য ছলছল চোখেই হেসে ফেলল, কেমন নিবিড়ভাবে বলল, আরে বিয়ে, জীবনে একবার ফাঁদে পড়লাম, এরপর আর অন্য কোনো মেয়ের দিকে ঘুরে তাকাবার সুযোগই পেলাম না। মা জীবিত থাকাকালীন কত মেয়ে দেখলো, কারো দিকে চোখ তুলে তাকাতে অব্দি ইচ্ছা হয়নি। এক ঝড়ে একটা ক্ষতি হয়েছে যে আর সামলে উঠতে পারেনি। সংসার জীবন আমার জন্য নয়। তাছাড়া আমি কখনো স্ত্রীর জায়গায় ওকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারিনি। ও আমার জীবন চলে গেল, ব্যাস। বিয়ের স্বপ্নও আর কখনো দেখিনি। সৌম্য আর বসল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আহসানকে বিদায় জানিয়ে চলে গেল। আহসান হতাশ চোখে সৌম্যর চলে যাওয়া দেখল, চোখ বন্ধ করে বহু পূর্বের স্মৃতিতে ফিরে গেল। ভার্সিটির প্রথম বর্ষে পড়াকালীন আহসানদের ক্লাসে একটা মেয়ে ছিল, বেশ লাজুক, সবসময় মুখ লুকিয়ে চলত। নাম তার দিলশান হায়াত। শুরুতে আহসান সেভাবে তাকে চিনত না, তবে ঘটনার সূত্রপাত ঘটে সৌম্যর দ্বারা। কাঠখোট্টা সৌম্য কখন কিভাবে যে দিলশানকে নিজের অন্তর অস্তিত্ব সবটুকু দিয়ে ফেলেছিল কে জানে। সংবেদনশীল পরিবারের মেয়ে দিলশানের সঙ্গে কখনো সৌম্যর প্রেমের সম্পর্ক গড়ে না উঠলেও একে অপরের প্রতি তারা যে দুর্বল তা কারোরই চোখ এড়ায়নি। কিন্তু দুর্ভাগ্য, দিলশানের বিয়ে হয়ে যায় তৃতীয় বর্ষে পড়াকালীন। সৌম্য তখনও ছাত্র বিধায় চাইলেও সে কিছু করতে পারেনি। তখন তার কাছে না ছিল অর্থ সম্পদ, না ছিল প্রাচুর্য বহুল চাকরি। দিলশানের বিয়ের পর সৌম্য তাকে আর কখনোই বিরক্ত করেনি, আবার মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেও পারেনি। সৌম্যর বাবা মা বেঁচে থাকাকালীন খুব চেষ্টা করেছিলেন ছেলের বিয়ে দিয়ে যাওয়ার। সৌম্যই সেসব অবহেলায় এড়িয়ে গেছে। মনে একজনকে রেখে আরেকজনের সঙ্গে কি করে সংসার করবে সে? অলিখিত প্রতারণা হতো না সেটা? আম্মা, এমন করেন কেন? রুমির আইনা দেন না আম্মা। রঙ্গনের কথা শুনে নাহার বেগম চোখ কুঁচকে তার দিকে তাকালেন। রঙ্গনের কোনো হেলদোল নেই সেদিকে, সে রুমির স্বপ্নে বিভোর। নাহার বেগম দৌড় দিয়ে গাঁটটা মারলেন ছেলের মাথায়। রঙ্গন আকস্মিক গাঁটটাকে চেঁচিয়ে বলল, মারলেন কেন আম্মা? পুরো বড় হইছে, বয়স হইছে, বিয়া দিবেন না? আমার কি মন চায় না সংসার কইরা আব্বা ডাক শুনতে? নাহার বেগম দরজার পেছন থেকে ঝাড়ুখানা বের করলেন। রঙ্গনের দিকে তাক করে বললেন, বিয়া করতে চাস? বউ খাওয়াবি কি? আমার মাথা নাকি তোর কলজা? রঙ্গন কোমরে হাত দিয়ে বলল, এমন কইরা কোন কেন? আমার চিকনা চাকনা বউ কতটুকুই বা খাইব? আপনার কিডনি কুডনি নিয়া গয়নাকাটি যা আছে তা দিয়ে আমার আর ওর হইয়া যাইব। এত গহনা দিয়ে কি করবেন কি? নাহার বেগম ঝাড়ু নিয়ে তেরে এসে বললেন, খবিসের বাচ্চা, তোর কত বড় সাহস! বাপের মতো খালি আমার গয়নার দিকে নজর দেশ। আমি মইরা গেলে গয়না আমার কবরে দিয়ে দিবি। আমার গয়না আমি যা মন চাই করুম, তোর কি? রঙ্গন আর কথা বলল না, লুঙ্গিটাকে গুটিয়ে গামছা হাতে বেরিয়ে যেতে যেতে বলল, থাকেন তাইলে আপনার সংসার নিয়ে, আমি গেলাম। কিছু হইলেই খাওয়ানোর খোটা, এখন আবার গয়নার খোটা। লাগবে না আপনার জিনিস, থাকেন আপনি আপনার সম্পত্তি সাজাইয়া। আবার না হওয়া বউরেও খোটা দিতে ছাড়েন নাই। থাকলাম না আপনার সংসারে, খাইলাম না আপনারটা। নাহার বেগম ফিরেও তাকালো না। এই নিয়ে 10-15 বার রঙ্গন বাড়ি ছেড়ে চলে গেছে। আধা পাগল ছেলে যখন মন চায় বের হয়ে যায়, এরপর সন্ধ্যার আগেই আবার ফিরে আসে। খামোখা সন্ন্যাসী সাজার ফং। নাহার বেগমের ধারণা সত্যি সত্যি সঠিক হলো। সন্ধ্যায় মশার কামড় খেয়ে রঙ্গন পা চুলকাতে চুলকাতে ঘরে ফিরল। ফিরেই নাহার বেগমের পা জড়িয়ে ধরে বলল, আমার ক্ষমা করে দেন আম্মা।
গরমকালে মাথা ধোতা কেমন ঝাঁকি মারে জানেন? শান্তি গরম হইয়া যায়। আমার মাথা ঘূর্ণা মারছিল আম্মা, পানি ঢালতে গেছিলাম, আর যেমন আপনার রাইখা রুমের আইনা দেন না আম্মা, আপনি যা কইবেন তাই করুন। ও আম্মা, এমন করেন কেন? রুমিরা চাইয়া আনেন না আমার লেগা। নাহার বেগম তৎক্ষণাৎ বললেন। যা কমো তাই করবি? রঙ্গন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাতেই নাহার বেগম বললেন, একটা সরকারি চাকরি পাইয়া দেখা। তোর বাপ, দাদা, চাচা 14 গোষ্ঠী সরকারি চাকরি কইরা খাইছে, তুইও সরকারি চাকরি করবি। যদি তুই সরকারি চাকরি পাইয়া দেখাইতে পারস তো আমি নাহার তোরে ওয়াদা দিলাম, রুমির বাপের পা দইরা হইল রুমিরে চাইয়া আনুম। রঙ্গন দাঁত কেলাতে কেলাতে বলল, কি কইলেন আম্মা? সত্যি? আচ্ছা যান, আপনি সরকারি চাকরি কইছেন, কোন চাকরি তা তো কন নাই। আমি পিয়ন হব, সরকারি পিয়ন, চলবো না আম্মা? নাহার বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। খোদা তাআলা কোন পাগলের পাল্লায় তাকে এনে ফেলল। আহসান জোর করে ধরে বেঁধে তরিকে পড়তে বসিয়েছে। তরি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এই সময়টা স্টার জলসায় একটা সিরিয়াল হয়, নায়কটা হেব্বি সুন্দর। রুমি এখন রিমোট হাতে সেই সিরিয়ালটাই দেখছে। কি যে হবে আজকের পর্বে কে জানে। কাল তো নায়িকা সিঁড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। আজ যে কি হয়, নায়িকা স্মৃতি ঠিকঠাক মনে থাকলেই হয়। গত 4 পর্ব যাবৎ নায়িকা স্মৃতি হারিয়ে ফেলার পর্বই চলছে। রুমির কি আরাম, পরীক্ষা শেষ বিধায় সিরিয়াল দেখতে পারে মনের সুখে। তরির কবে যে শেষ হবে পরীক্ষা, আর ভালো লাগে না কিছু। কলম চিবোতে চিবোতে তরি আহসানের দিকে তাকালো। আহসানও বই হাতে তরির পাশে বসে বসে পড়ছে। আহসান না থাকলে তরি এখনই উঠে গিয়ে রুমের পাশে বসে বসে টিভি দেখত। তরি যে আর ভালো লাগছে না। আহসান কি বুঝতে পারছে না? তরি এবার সাহস করে বলেই ফেলল, আজ না পড়াগুলো থাক, কাল সকাল সকাল উঠে পড়াগুলো করে ফেলবো। এখন যাই, হ্যাঁ? তরি উঠে গিয়ে পালানোর আগেই আহসান তাকে আটকে ফেলল। আদেশ দিয়ে বলল, কোথাও যাওয়া হচ্ছে? রোজকার পড়া রোজ শেষ করে ফেলতে হবে তোরে। এসব ফাঁকিবাজি কাজকর্ম করতে গিয়ে শিখেছ? এক্ষুনি বই খুলে টেবিলে এসো। তরি মিনমিন করে বলল, যাই না, একটু একটু টিভি দেখে চলে আসবো, এই একটু। আহসান তরির কথা শুনল না, উল্টো পড়ার ঘরের দরজার ভেতর থেকে লাগিয়ে দিল। তরিকে নিয়ে ঠিকই পড়তে বসল। তরি চোখ মুছতে মুছতে পড়াগুলো শেষ করল। আজই শেষ, আর কথা নেই আহসানের সঙ্গে। সারাদিন শুধু বকে আর পড়তে বসায়। জীবনে কি স্বাদ আহ্লাদ নেই তরির? শুধু পড়া আর পড়া। এত পড়তে কার ভালো লাগে? পড়া শেষ করে তরি মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ততক্ষণে সিরিয়ালটা শেষ হয়ে গিয়েছে। তরি রুমিকে গিয়ে কৌতূহলের সহিত বলল, কি হলো আজ টিভিতে? নায়িকার স্মৃতি ফিরেছে? রুমি রিমোট হাতে বলল, আরে না, এত তাড়াতাড়ি নায়িকার স্মৃতি ফিরবে না ভাবি। আজ একটা নতুন নায়ক এসেছে ভাবি, এত সুন্দর দেখতে। আগের যে নায়ক ছিল না, তার চেয়েও সুন্দর। ইয়াং, ধবধবে ফর্সা আর চোঙ্গা মুখ, সানগ্লাস আর কোট পরে এন্ট্রি নিয়েছিল। নায়িকা আর নতুন নায়ক দাঁড়িয়েছিল। এমন সময় দুজনের গায়ে একসঙ্গে ফুলের পাপড়ি ছড়ে পড়েছে উপর থেকে। ওখানেই নতুন নায়ক আর নায়িকার প্রথম দেখা হয়েছে। তরি গালে হাত দিয়ে মন খারাপ করে বসে পড়ল। কি চমৎকার ব্যাপার স্যাপার। আহসানের জন্য সিরিয়ালের পর্বটা দেখা হলো না। সকালে একবার রিপিট টেলিকাস্ট হয়, তখনও আহসানের জন্য তার শান্তি নেই। আহসান তখনও পড়ার টেবিল থেকে তাকে উঠতে দেয় না। আহসান না থাকলে সবার নজরদারি করে তা ওপরে। এই বাড়ির সবাই উঠে পড়ে তার পেছনে আদা জল খেয়ে পড়েছে। সিরিয়াল দেখা নিয়ে এত কিসের অসুবিধে? খেয়ে দিয়ে তরি বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। আহসানের একেবারে ঠিক অপর প্রান্তে। আজ ফিরেও তাকাবে না সে আহসানের দিকে। যা খুশি হোক, বাজে লোকটাকে টিভি দেখতে দেয় না। সব কিছু শুধু গন্ডগোল করে, পচা। আহসান পায়চারি করতে করতে ঘরে এলো। তরি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সূর্য আজ কোন দিকে উদয় হলো? আহসান ঘুরিয়ে ফিরিয়ে তরিকে কয়েকবার দেখল। দুষ্টু মেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে মুখ লুটকিয়ে আছে। আহসান বিছানায় উঠে বসল। তরিকে পেছন থেকে কয়েকবার ডাকল। তরি ফিরেও তাকালো না, সাড়াও দিল না। আহসান এবার মিটমিট করে হেসে তরির পিঠে সুরসুরি কাটতেই তরি লাফ দিয়ে উঠে বসল। কি হলো এটা? ভ্রু কুঁচকে আহসানের দিকে তাকাতেই আহসান আদুরে গলায় বলল, উপোস ফিরে শুয়েছিলে কেন?
তরি নিজের ঠোঁট কামড়ে অভিমানীর মতো মুখ লুকিয়ে রাখল। আহসান এগিয়ে এসে তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, পরীক্ষার কয়েকটা মাস হলো সাধনার মাস। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এখন যদি তুমি না পড়ে শুধু টিভি দেখে সময় নষ্ট করো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে কি করে? কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এখন মনোযোগ দিয়ে পড়ো, যেন পরীক্ষার পর আফসোস না হয়, বুঝছো? তরি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে একটু একটু দেখব। এই একটু, বেশি না। আহসান ফের প্রশ্ন করল। রাগ করেছো তোরে? তরি মাথা দুলিয়ে না বোঝালো, সরল উত্তর দিয়ে বলল, আহা, মা বলেছে শাসনের অধিকার তারই থাকে যে সোহাগ করে। আমি দুষ্টুমি করেছি তাই বকেছে, আমি মন খারাপ করিনি। আহসান গালে হাত রেখে বলল, বুঝলাম। তা বলো তো তুলতুল, আমি সত্যি সত্যি তোমায় সোহাগ করি নাকি? বলো বলো। তরি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। লোকটা তাকে সোহাগ করে কি? করে করে